সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি জেরিন এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। সুন্দর দিনের প্রত্যাশায় আসলে প্রতিদিনই আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাই। আজকেও এসেছি, পুরো সময় আপনাদের সাথেই কাটাবো। জেরিন শুভ সকাল। মাসুক শুভ সকাল। তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? একটু হয়তো অসুস্থ, তবে এখন ভালোই লাগছে। সত্যিই তাই, যে এখানে বসলে আসলে আমাদের ভালো লাগে। চলো দর্শকদেরকে জানাই কে আছে আজকে আমাদের সাথে। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি সাংবাদিক, আলোকচিত্রী এবং সংগঠক মোহাম্মদ মুগনিউর রহমান মনি। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি, আপনারা ভালো আছেন? আমরা ভীষণ ভালো আছি, রাঙা সকাল পরিবার ভালো আছে। আমরা যেটা করি যে আমাদের অতিথি যারা থাকে তাদের পুরো জীবনটা শুনে, যাপিত জীবন যতটা পার করেছেন সেটা শুনে আসলে আমরা সমৃদ্ধ হই, দর্শকদেরকে সমৃদ্ধ করি। একদম শৈশব থেকে যদি আসি, শৈশবের কোন ঘটনাটা এখন সবচেয়ে বেশি মনে পড়ছে? কেমন ছিল শৈশবটা? আসলে আমি তো শৈশবে মানে নানা জায়গায় ঘোরাফেরা করতে হতো। যে আমার বাবা যেহেতু সরকারি চাকরি করতেন, কলেজের শিক্ষক ছিলেন, সেই সুবাদে মানে অনেক জেলায় ঘোরা হয়েছে, শৈশব কৈশোর কেটেছে। তো বিশেষ করে আমরা যখন ছুটিতে আসতাম শেরপুরে, তখন ওই নানার বাড়ি যাওয়া হতো, দাদার বাড়ি যাওয়া হতো। তো ওই নানার বাড়ি দাদার বাড়ি যেহেতু একদম গ্রামে, তো ওইখানে গ্রামের যে বিল ঝিলগুলো ছিল ওইগুলো পার হয়ে আমার নানার বাড়ি যেতে হতো। এবং দুইটাই কি শেরপুরেই ছিল? হ্যাঁ, দুইটাই শেরপুরে, মানে একটা সদর উপজেলার মধ্যে আর একটা শ্রীবর্দী উপজেলা। আচ্ছা। তো যখন আমরা ওই মেন রোডের মানে মেন রোড হয়ে যাওয়ার পরেই আপনার যখন ওই মেন রোড থেকে আমার নানার বাড়ি হচ্ছে 1.5 কিলোমিটারের মতো দূরে। আচ্ছা। তো ওইখানে যাওয়ার পরে খুব কর্দমাক্ত রাস্তা থাকতো। বর্ষার সময় গেলে তো দেখা যেত যে ওই আমরা ওই রাস্তা দিয়ে হাঁটতে পারতাম না। তো তখন ওই আমাদের নানা বাড়ি আত্মীয় স্বজন ওরা বাজার থেকে ফিরতো, ওরা বলতো যে তো তোমরা এখানে অপেক্ষা করো, আমরা খবর পৌঁছাচ্ছি। তো খবর পৌঁছে যেত এবং যথারীতি হয়তো মামাতো ভাই বা বোন টোন এরা নৌকা দিয়ে চলে আসতো রাস্তার কাছে। আচ্ছা। তখন হ্যাঁ, নিয়ে যাওয়ার জন্য। তো তখন ওই যে আমরা মানে নৌকায় করে যেতাম। তো তখন তো শাপলা শালুক এইগুলো ফুটে থাকতো, এই পাখি উঠতো, মাছ পানির মধ্যেই করতো, ঝাপাঝাপি করতো। এবং ওইখানে যে ওই সময় শাপলা শালুকের যে গন্ধ, হ্যাঁ, এইগুলো মানে এখনো মনে পড়ে ছোটবেলার। সেই সময় আপনার বয়স কত ছিল? তখন হয়তো 5-6 বছর 7 বছর এরকম। একদমই ছোটবেলা। হ্যাঁ, ছোট, একদম একজন শিশুর চোখ দিয়ে আসলে প্রাকৃতিক সৌন্দর্য। হ্যাঁ, ওইটাই, ওই জিনিসগুলোই তখন মনের ভিতর গেঁথে গেছে। ঠিক ওই দাদা বাড়িতেও এরকম যে বৈশা বিল ছিল, হ্যাঁ, তারপরে আপনার ওই মানে আশেপাশে যে বিলগুলো ছিল ওই বিলে আপনার ওই গেলেই দাদা বাড়ি গেলেই ছুটে যেতাম শাপলা পদ্ম এইগুলো দেখার জন্য। এবং বিলে মাছ ধরার এক ধরনের টেকনিক আছে, ধরনের জাল দিয়ে মাছ ধরা, সেটা দেখেছেন? হ্যাঁ, জাল দিয়ে মাছ ধরা, পলো আছে যে পলো দিয়ে মাছ ধরে আপনার ওই মানে বিশেষভাবে বাঁশ দিয়ে বানানো, মানে গুল করা, ওইগুলো দিয়ে জায়গায় জায়গায় ফেলে। এরপরে ওই ভিতরে মাছ নড়াচড়া করলে তখন ওই উপরে দিয়ে খোলা থাকে, হাত দিয়ে মাছটা ধরে এরকম। এইগুলোর সঙ্গে ছোটবেলা থেকেই পরিচিত। আচ্ছা। আর বাবার হাত ধরে যখন আমি খুব ছোটবেলাতেই আমাদের যে গারো পাহাড় আছে গজনি, এটা তো এখন অবকাশ কেন্দ্র হিসেবে পরিচিত, তখন বলতো গজনি, বট গাছের নিচে মানে সমস্ত বন খুব গহীন বন ছিল। আর মাঝখানে একটা ছোট্ট মানে খোলা জায়গা ছিল বট গাছের নিচে, ওইখানেই যারা পিকনিক করতে যেত, তো ওইভাবে তারা ওই পিকনিকে যাইতো। তো প্রথম ওই কলেজের যে পিকনিক, ওই পিকনিকে তখন আমার এরকমই হবে 6-7 বছর বয়সী হবে, বাবার হাত ধরে গজনিতে গেলাম, মানে ঘন বন। তো যাওয়ার পরে আমরা খেতে বসেছি, তখন সবাই বাঘ বাঘ বলে চিৎকার করে উঠলো। আচ্ছা। হ্যাঁ, যে বাঘ এসেছে বাঘ এসেছে। সবাই যে যার মতো খাবার রেখে বাসে গিয়ে উঠলো। তো বাঘ কিন্তু আমরা কেউ চোখে দেখিনি, কিন্তু অনেকেই বলতেছে বাঘের গন্ধ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তো এরকম ওই যে তখন একটা আতঙ্ক, অ্যাডভেঞ্চার। তো এইটাও কিন্তু ছোটবেলায় যে টানতো যে এই জঙ্গলে আসলে তাহলে বাঘ দেখা যাবে বা অন্যান্য প্রাণী দেখা যাবে। তো এরপর থেকে তো মানে যখন নিজে একা চলতে শুরু করলাম, তখন এরপরে তো মানে ওইটাই মনে হয় যে আমার বাসার চেয়ে ওই জায়গাগুলোই আমার কাছে আপন। তো প্রায় প্রতিদিনই যাওয়া হয়, মানে কাজের ফাঁকে কাজের জন্য যাওয়া হয়,
অনেক সময় এমনিও যাওয়া হয় যে ঘুরতে যাই, মনটা ভালো লাগছে না, যাই কিন্তু ঘুরে সেই আসি। যাওয়ার এই যাওয়ার মধ্যে অনেক পার্থক্য, সেই মানুষটার সঙ্গে এই মানুষটারও অনেক পার্থক্য রয়েছে। এতদিনে অনেক কিছুর সঙ্গে পরিচিত হয়েছেন, শিখেছেন, সেই জিনিসগুলো আমরা একটু মাসুকের কাছ থেকে শুনে আসি। প্রিয় দর্শক, মুগনিউর রহমান মনি দীর্ঘ 2.5 যুগ ধরে প্রকৃতি এবং পরিবেশ সংরক্ষণে অক্লান্তভাবে কাজ করছেন। তিনি 1988 সাল থেকে পাখি, বন্যপ্রাণী এবং প্রকৃতির ছবি তুলছেন। শেরপুর বার্ড ক্লাব, সেভ হিউম্যানিটি, ইন্টারাপ্টেড নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট সহ বেশ কিছু পরিবেশ সংরক্ষণকারী সংগঠন প্রতিষ্ঠা করেছেন তিনি। সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় কাজ করছেন। শেরপুর প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন শেরপুর জেলা শাখার সভাপতি তিনি, এবং বাংলাদেশ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তিনি। পরিবেশ সচেতনতা এবং লেখালেখি এবং আলোকচিত্রের মাধ্যমে নিয়মিত অবদান রাখা তার অনন্য এক পরিচয়। 2024 সালে নেচার স্টাডি সোসাইটি অব বাংলাদেশ তাকে বর্ষসেরা পরিবেশ বিষয়ক ফটোগ্রাফার হিসেবে সম্মাননার স্মারক ও সনদপত্রে ভূষিত করেছেন। পাশাপাশি তিনি কবি, লেখক হিসেবেও পরিচিত, যার মাধ্যমে তিনি প্রকৃতি এবং সামাজিক সচেতনতা ছড়িয়ে দিচ্ছেন। প্রিয় দর্শক, তাকে অল্প করে জানলাম, পুরোটা জানার জন্য আবারও ফিরে যাচ্ছি তার কাছে। আপনি আপনার শৈশবের গল্পে যেমনটা বলছিলেন যে বাবার সাথে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে যেতেন। আসলে একজন শিশুর শৈশবটায় বাবার প্রভাব বা মায়ের প্রভাব কিন্তু অনস্বীকার্য, এবং সেটা আসলে ব্যাপক হারে হয়। আমরা একটু আপনার বাবা সম্পর্কে শুনতে চাই। কি করতেন তিনি, কেমন ছিলেন? আমার বাবা তো ছিলেন কলেজ শিক্ষক, দর্শন বিষয়ে উনি পড়াতেন। শেরপুর কলেজের? হ্যাঁ, শেরপুর কলেজে ছিলেন, যেহেতু সরকারি চাকরি করতেন। বিভিন্ন কলেজে তিনি অধ্যাপনা করেছেন, কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজে, হবিগঞ্জ মানে সরকারি বৃন্দাবন কলেজে, তারপর বেগম রোকেয়া কলেজ থেকে উনি সর্বশেষ মানে অবসরে গিয়েছেন। আর হচ্ছে যে টাঙ্গাইল কাকমারি সরকারি কলেজেও উনি 2 বছর শিক্ষকতা করেছেন। জামালপুর জাহেদা শোভের মহিলা কলেজেও করেছেন। তো এই সুবাদেই মানে আব্বার চাকরির সুবাদেই বিভিন্ন জেলায় ঘোরা হয়েছে, বিভিন্ন বাবার চাকরির সুবাদে আরও একটি বিষয় আপনার জীবনে ঘটেছে, যেটা হচ্ছে শিক্ষকদের সন্তানদেরকে মানুষ একটু অন্যভাবে অবজার্ভ করে, যে শিক্ষকের ছেলে সে হয়তো বেশি ফ্যাসিলিটিস পাবে। বাবা থেকে এরকম কোনো ফ্যাসিলিটিস পাওয়া হয়েছিল? না, আমার আব্বা খুবই নীতিবান একজন শিক্ষক ছিলেন। যে উনি ওনার ভাইকে বাসায় রেখে পড়িয়েছেন, তার নিজের মানে আমার আম্মার চাচাতো ভাইকে রেখে পড়িয়েছেন, তারপরে আরও অন্যান্য যাদেরকে রেখে পড়িয়েছেন, তারাও কিন্তু আমার আব্বার কাছ থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা পায়নি। উনি কিন্তু নিজে তাদেরকে এক্সপেল করেছেন। তো একবার এরকম হলো যে আমি সরকারি বৃন্দাবন কলেজের এইচএসসির ছাত্র, আমাদের এই পরীক্ষা চলছে, মানে ফাইনাল পরীক্ষা। তো ওই পরীক্ষার দিন ছিল ইংরেজি পরীক্ষা। তো খাতা এবং প্রশ্ন দেওয়ার সময় হয়েছে, তো দেখলাম যে আব্বা এসে ঢুকলেন রুমে, পরীক্ষার হল রুমে ঢুকলেন। তো হল রুমে ঢুকলেন এবং মানে চেয়ারে বসলেন খাতাটাতে নিয়ে। তখন তো আমার মানে টেনশন শুরু হয়ে গেল যে আমি যে স্বাভাবিকভাবে পরীক্ষা দেবো, কারণ আমি তো জানি যে আব্বা কীরকম কড়া এবং নীতিবান শিক্ষক। তো এইখানে আমার মানে কারোর সঙ্গে কথা বলা বা ঘাড় ঘোরানোর এই সুযোগটা কিন্তু নেই। হয়তো আমার অন্যান্য বন্ধু বান্ধবরা একটু মানে উৎফুল্ল ছিল, তারা যে হয়তো স্যার আছে, স্যারের ছেলে এই রুমে আছে, হয়তো একটু সুযোগ সুবিধা পাবে। কিন্তু আমার তো এদিক দিয়ে কান টান গরম হয়ে যাচ্ছে টেনশনে, যে এই মানে আমি 3 ঘন্টা কিভাবে পরীক্ষা দিব। তো যাই হোক, একটু পরে দেখলাম যে আসলো কলেজের যে মানে কর্মচারী একজন আসলেন, পিয়ন। তা আসার পরে আব্বা একটা ছোট্ট স্লিপ লিখে দিলেন। এর হয়তো 5-7 মিনিট পরে অন্য একজন স্যার এসে ঢুকলেন, আব্বা বের হয়ে গেলেন। আচ্ছা, মানে একই সাথে আমি বলবো যে ভীষণ নীতিবান মানুষ ছিলেন। মানে আমার থেকে মানে যে আস্তে আস্তে যে মানে একটা পাহাড় মনে হয় যে আমার নেমে গেল। স্যার, আপনার শৈশব থেকেই ছবি আঁকার প্রতি বা প্রকৃতির প্রতি বা যে কোনো একটা দৃশ্য আসলে মনের অকপটেই ধরে রাখার একটা যে টেন্ডেন্সি ছিল, সেটার জন্য তো আসলে ক্যামেরা যে জিনিসটা সেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো ক্যামেরার সাথে পরিচয় বা প্রথম হাতে পাওয়ার একটা আলাদা অনুভূতি নিশ্চয়ই আপনার মধ্যে কাজ করেছিল, একটু সেই গল্পটা শুনি। এমনি তো মানে ক্যামেরা পাওয়ার অনুভূতি সেটা তো আসলে একটা দারুণ, যে আমি ছবি তুললাম, ছবি তোলার পরে প্রিন্ট করলাম, ওইটা দেখা যে চোখে দেখলাম, পরে এসে প্রিন্ট করার পরে যে তখন তো সাদা কালো ছবি তুলতাম প্রথম দিকে,
তো এইটার অবশ্য একটা গল্প আছে যে আসলে আমি মানে ক্যামেরা কেন কিনলাম। যে আমরা এসএসসি পরীক্ষার সময় আমরা 2 বন্ধু মিলে ছবি তুলবো, যে কিছু ছবি তুলবো। তো এরকম পরিচিত একটা স্টুডিওতে গেলাম, যাওয়ার পরে তার সঙ্গে কথা হলো যে দুলাল ভাই আমরা মানে 2 বন্ধু মিলে ছবি তুলবো, বাসায় যে আমাদের একটু ছবিটা তুলে দিতে হবে। বলে যে ঠিক আছে তুমি তাহলে একটা ফিল্ম কিনো। আচ্ছা, তখন রিভার 30 টাকা দিয়ে মনে হয় একটা ফিল্ম কিনলাম। তো ওই ফিল্মটা কেনার পরে সে আমাদের 2-3 দিন ঘোরালো, সময় দিল না। তখন তার অ্যাটিটিউড দেখে বুঝলাম যে আসলে সে আমাদের ছবি তুলে দিবে না। আচ্ছা, সেই ছবি কিন্তু আর তোলা হয়নি। আচ্ছা, আচ্ছা, তো পরে সেই ফিল্মটি ছিল, দীর্ঘদিন ওই ফিল্মটি সংগ্রহে ছিল। এবং যখন হবিগঞ্জে গেলাম 87 সালের পরে, এসএসসি পরীক্ষার রেজাল্ট হলো 87 সালের পরে গেলাম, ওইখানে এই কলেজে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরেই যেহেতু পাসপোর্ট সাইজ ছবি তুলতে হয়, থানামুড়েই কলেজ থেকে একটু কলেজের কাছাকাছি। তো ওইখানে কাজল স্টুডিও নামে একটা স্টুডিও ছিল, কাজল দা এবং তার ছোট ভাই স্বপন, এরা এই স্টুডিওটা চালাতো। তো যে পাসপোর্ট ছবি তুলতে যাওয়ার সময় তো গল্প হতো, তো বলতাম যে স্বপন দা যদি আপনার কাছে যদি কোনো ক্যামেরা পাওয়া যায় তাহলে আমার একটু কম দামের মধ্যে হলে একটা দিয়েন। পরে একটা যথারীতি, কারণ ওইখানে তো আপনার ওই যে দেশের বাইরে লোক থাকে, লন্ডন লোকটুক এরকম থাকে, দেশের বাইরে থাকে, হবিগঞ্জে, সিলেট ওইদিকে। তো পরে স্বপন দা আমার একদিন বললো যে মনির ভাই এরকম একটা ক্যামেরা পাওয়া গেছে। তো এরকম, তো ক্যামেরাটা রিকো অটো ক্যামেরা ছিল। রিকো, এটা ওনার 3 বা 3.5 টাকা দিয়ে কিনলাম। তো ওইটা কিনার আবার 2 মাস পরেই। যে সেই সময় আপনি কোন ক্লাসে পড়েন? ওইটা ইন্টারমিডিয়েটে, আমি ফার্স্ট ইয়ারের ছাত্র। তো ওই আপনার ক্যামেরাটা কেনার কয়েকদিন পরেই আরেকটা ক্যামেরা আসলো, ওইটা অলিম্পাস। তারপর রিকোটা সেল করে দিয়ে অলিম্পাস নিলাম। অলিম্পাসের পরে আরেকটা ক্যামেরা আসলো, ইলেকট্রো 35, পিতলের বডি ছিল। তো ওইটা আমি রেখেছি। এরপরে আরেকটা কিনলাম মানে প্যান্টাক্স এমজি। ওই ক্যামেরাগুলো এখনো আমার সংরক্ষণে, হ্যাঁ এখনো আমার বাসায় আছে। ওইটা তো একটা জুম লঞ্চ, মানে আপনার হচ্ছে 70 থেকে 205 এই জুম লেন্স সহ ওই ক্যামেরাটা কিনা হয়। এবং ওইটা হলো আপনার খুব ভালো ক্যামেরা ছিল, ওইটা দিয়ে আমি মানে খুব স্বাচ্ছন্দ্যে ফটোগ্রাফি করতাম। আচ্ছা, দারুণ ক্যামেরা আসলে হাতে আসলো। ভালো লাগাটা মাসুক দেখো কি পরিমাণে স্যার সেই এইচএসসির কথা এখনো পর্যন্ত স্পষ্ট করে মানে নামগুলো তার মনে আছে বা খুব আবেগ নিয়ে বলছে। তো আগে থেকে কি প্রস্তুতি ছিল যে আমি ধীরে ধীরে ক্যামেরা ডেভেলপ করব, আর একটু বেশি দামের ক্যামেরা কিনবো, এর জন্য প্রস্তুতিটা কিরকম ছিল, অথবা টাকাটা আসলে কিভাবে আসলো? টাকাটা এটা আসলে ওই যে আপনার, আমি তো নিজে ওই সময় ছবি টবি আঁকতাম, তারপর ব্যানারও লিখতাম। তো ওইগুলো টাকা আমি সঞ্চয় করতাম, টিফিনের টাকা বা আম্মার কাছ থেকে অনেক সময় টাকা যেগুলো নিতাম এর জন্য, টিফিনের জন্য। তো ওই টাকাগুলো আমি সঞ্চয় করে রাখতাম, আমার এমনি কোনো মানে বাজে খরচের হাত ছিল না। হ্যাঁ, তো ওই টাকাগুলো সংরক্ষণ করে রাখতাম। যখন দেখতাম যে দামের সঙ্গে এই জমানো টাকা মিলছে না, তখন হয়তো অনেক বন্ধু বান্ধব বা অনেক পরিচিত ফ্যামিলির ইয়ে থেকে যে গল্পগুলো করার পরে তারাই বলতে চাচ্ছে তুমি নাও ওইটা, দেখে আমি কিছু দিয়ে সহযোগিতা করব, তুমি পরে দিয়ে দিও। আচ্ছা, মানে সহযোগিতা সবার কাছ থেকে, হ্যাঁ সহযোগিতা পেয়েছি, না চাইতেই পেয়েছি। এরকম হয়তো আমি গল্প করছি যে আমি তো এরকম একটা ভালো ক্যামেরা পেয়েছি, তো এটা তো দাম এত, আচ্ছা, তো আমার তো ওই রকম টাকা নাই এখন। শুনে বললো আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি 5,000 টাকা দিব না, তুমি পরে আস্তে আস্তে আমাকে দিয়ে দিও। এই যে এইভাবেই মানে সহযোগিতাটা পেয়েছি, যে পরিবার থেকেও এবং মানে সামাজিকভাবেও। আচ্ছা, কিছু কিছু সহযোগিতা আসলে এত সুন্দর হয়। আপনি এত চমৎকার একটা অভিব্যক্তি নিয়ে বলছেন যে আপনি তাকে হয়তো বা আপনার প্রয়োজনটা বলেননি, কিন্তু তারপরেও সে আপনি পছন্দ করেন ক্যামেরা বা আপনার দরকার একটা ক্যামেরা, সে নিজে থেকে আপনাকে উৎসাহিত করেছে। এই জায়গাটা আসলে চমৎকার। আমি এখানে একজনের মানে কৃতজ্ঞতা স্বীকার করতে চাই, যে হবিগঞ্জের এই যে কবি দেওয়ান গোলাম মুর্তজার পরিবারের তার মেয়ে আদনান আদিল ইসি, তার আম্মু, উনি আমাকে প্যান্টাক্স এমজি ক্যামেরা কেনার সময় আমাকে 5,000 টাকা দিয়েছিল। আচ্ছা আচ্ছা, এবং ওই ফ্যামিলির সঙ্গে এখনো আমার যোগাযোগ রয়েছে। তার ছেলে দেশের বাইরে থাকে এখন। আচ্ছা, তাদের সঙ্গে আমার এখনো যোগাযোগ আছে, মনে পড়ে যে। স্যার, আপনি তো ছাত্র জীবনে বিভিন্ন ধরনের শিশু সংগঠনে কাজ করতেন, বা সাংগঠনিক একটা মনোভাব আপনার সবসময়ই ছিল, একটু শুনি সেই গল্পটা। এইটা আসলে ওই যে মানে শিশুদের প্রতি তো একটা ভালোবাসা ছিল, থাকার কারণে
যে আমি বিভিন্ন শিশু সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম, সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে, বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে। তো এই কাজগুলো করে আমি মনে করেছি যে আমার মধ্যে যে মানে সুপ্ত প্রতিভা ছিল, এই প্রতিভাগুলো আমি ওই সংগঠনগুলোর মাধ্যমেই বিকশিত করতে পেরেছি। এই যে ছবি আঁকার নেশা, ছবি তোলার নেশা, হ্যাঁ, তারপর শিশুদের সঙ্গে কিভাবে মানে সম্পর্ক তৈরি করতে হয়, হ্যাঁ, তো এই জিনিসগুলো মানে এগুলো ছোটবেলায় এগুলোর সঙ্গে সম্পৃক্ত ছিলেন, ছোট থেকেই ছবি আঁকতেন? ছবি, হ্যাঁ, ছোটবেলা থেকেই ছবি আঁকতাম এবং আমার কি মানে ছবি আঁকার প্রতি ঝোঁক ছিল এবং চারুকলায় ভর্তি হওয়ার জন্য আমি পরীক্ষাও দিয়েছিলাম, রিটেনে অ্যালাউ হয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে মানে হয়তো আর ভর্তি হওয়া হয়নি, কারণ ওটা আমার আব্বা এবং আমার দাদি চাইতেন না যে আমি ছবি আঁকা নিয়ে ছবি আঁকি। মানে আব্বার চেয়ে দাদি একটু বেশি বলতো, দাদি বলতো যে তুই যে মানুষ আঁকবি, মানুষের কি জীবন দিতে পারবি, এরকম একটা, হ্যাঁ, মানে আমার দাদির ই ছিল এরকম। তো যাই হোক, পরে আর ওইটা হয় নাই, মানে আমার সম্ভাবনা ছিল মানে ভর্তি হওয়ার। একজন স্যারের সঙ্গে কথা হয়েছিল চারুকলার, ওই স্যারের হঠাৎ করে তার মা অসুস্থ হয়ে যাওয়ার কারণে উনি তো চলে যান টেলিগ্রামে, উনি ইন্টারভিউ বোর্ডে থাকার কথা ছিল। কিন্তু আপনি আসলে অদম্য মানুষ, আপনি চারুকলাতে ভর্তি হন বা না হন, আপনি আপনার ভালো লাগাগুলো নিয়ে কাজ করে যাচ্ছেন এবং সেটাও স্বাধীনভাবে। স্যার, আপনার লেখালেখি জীবনটা শুরু হয়েছিল যখন আপনি সপ্তম শ্রেণীতে পড়ে। হ্যাঁ, একদমই প্রথম লেখা, খুব সম্ভবত সেটা একটা ছড়া ছিল বা কবিতা ছিল। ছড়া ছিল, মাকে নিয়ে লেখা। আচ্ছা, মনে আছে ছড়াটা? এখন ওইভাবে মনে মানে বিষয়টা আমার মনে আছে এরকম যে আমরা তো মাকে অনেক কষ্ট, ছোটবেলা থেকেই তো কষ্ট দিতাম, তাই না, নানা কারণে, যে ছোটবেলার সময় সে আমাদের দিয়ে অনেক কষ্ট করেছেন, কিন্তু মা কিন্তু সন্তানদের কখনো কষ্ট দেয়নি। এইরকম বিষয়টা যে মা, আমি তো তোমাকে অনেক কষ্ট দিয়েছি, নানাভাবে তোমার কথা শুনি নাই বা করি নাই, কিন্তু তুমি তো কখনো কষ্ট দাও না, এরকম। মানে মায়ের প্রতি আবেগ, ভালোবাসার একটা নিদর্শন ছিল। সেটা কি প্রকাশিত হয়েছিল? হ্যাঁ। কোথায়, কোন পত্রিকায় কি তখন প্রকাশিত? বগুড়া থেকে প্রকাশিত সাপ্তাহিক জীবন পত্রিকা। আচ্ছা, এবং এই পত্রিকায় মনে হয় আপনি একসময় কাজও করেছেন। হ্যাঁ, ওইটা মানে আমি স্বল্প সময়, খণ্ডিত সময় এখানে কাজ করেছি। আপনার পরিবার থেকে আসলে সহযোগিতাটা কিরকম ছিল ছবি তোলার ক্ষেত্রে? মানে মৌনই ছিল, সহযোগিতা ছিল, যে মানে এমনি ওইভাবে হয়তো উৎসাহিত করতো না, কিন্তু আমি যে ছবি তুলতাম বা এই ছবিগুলো বিভিন্ন জায়গায় ছাপা হতো, যেমন ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন ওই সময়ের মানে আলোচিত এবং জনপ্রিয় মাসিক, পাক্ষিক, এই ছবিগুলো প্রচ্ছদে আমার ছবি ব্যবহার হতো এবং ওইখানে নাম যেত যে প্রচ্ছদে ব্যবহৃত আলোকচিত্র মুগ্নির রহমান মণি। এইগুলো দেখে মানে মা বাবার অভিব্যক্তি দেখে বুঝতাম যে তারা আমার কাজকে পছন্দ করেন। আচ্ছা, এটা তো গেল পরিবারের কথা। অনেক সময় দেখা যায় যে এই ধরনের সৃজনশীল কাজ, তারপরেও সেটা একটা মফস্বলের জায়গা থেকে আশপাশের মানুষজনকে অ্যাপ্রিসিয়েট করতো বা তারা কিভাবে নিচ্ছে? হ্যাঁ, এটা অনেকেই করতো, কিন্তু এরপরে অনেকে আবার বলতো যে মুজিবুর স্যারের ছেলে তো মানে এটা মানে প্রফেসর হওয়ার বা অন্য আরো বড় পর্যায়ে থাকার কথা ছিল, কিন্তু মুজিবুর স্যারের মতো তো হয় না, এরকম বলতো আর কি। আচ্ছা আচ্ছা, এই যে ক্যারিয়ার, বর্তমানে এই ছবি আঁকা বা পরিবেশ বান্ধব কাজ নিয়ে আপনি অনেক দূরে গিয়েছেন, বাট এটা শুরুটা আসলে কবে থেকে ছিল? শুরুটা ওই তো শৈশব থেকেই আপনার মানে পরিবেশ সংক্রান্ত ছবি তোলা, ওয়াইল্ড লাইফ বলেন বা নেচারের ছবি তোলা, নেচারের কাছে যাওয়া। স্যার, আমরা আসলে জানতে চাচ্ছিলাম যে আসলে শিল্প চর্চা আপনি করছেন, কিন্তু পাশাপাশি আসলে কর্মজীবন বা একটা প্রফেশন দরকার হয় জীবন চালানোর জন্য। শিল্প সবসময় আসলে জীবনের যে চাহিদা সেগুলো সবসময় পূরণ করতে পারে না। আপনার সেই প্রফেশনাল জীবনটা কবে থেকে শুরু হলো? এইটা আসলে কিন্তু শখের বশেই তো আসলে লেখালেখি করতাম স্কুল জীবন থেকেই। এইটা করতে 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 পড়াশোনা শেষ করার এক পর্যায়ে এসে যে দেখা গেল যে এইটাই তো মানে মানে যেহেতু করতেছি দীর্ঘদিন থেকে, এইটাই মানে শিখে ফেলেছি, তো এর বাইরে যাওয়ার আর কোনো সুযোগ ছিল না। তো এটা যে আসলে প্রফেশন কখন হয়ে গেল এটা নিজেও বুঝতে পারি। কিন্তু ছবি আঁকা শুরু হচ্ছে এইচএসসির পর থেকে? হ্যাঁ, ছবি আঁকা, ছবি তোলা, এইগুলো হলো যে আপনার ওই
এসএসসি পরীক্ষার পর থেকে। তো এইচএসসির পরে স্যার যদি একটু জানতে চাই, প্রায় 4টার মতো ক্যামেরা কিনেছেন বা চেঞ্জ করেছেন, প্রথম দিকে কেমন ছবি তুলতেন বা কিসের ছবি তুলতে পছন্দ করতেন? নেচারের উপর ল্যান্ডস্কেপ তুলতাম। তারপর আমার বন্ধু বান্ধবরা ওরা যখন মানে জানতো যে আমি ভালো ছবি তুলি, ওরা আসলে ওদের পোর্ট্রেট তুলতাম, বা বিভিন্ন অনুষ্ঠানে যখন যেতাম ওই ছবিগুলো তোলা। আর এমনি আমি মূলত ফুল, পাখি, নেচার এইগুলোর ছবি, যেহেতু আপনি একটা তুলতাম। প্রাকৃতিক পরিবেশে বড় হ্যাঁ, হয়েছেন এবং এই ওইগুলোর প্রতি ঝোঁক ছিল। ছবি তোলার পাশাপাশিও কিন্তু আপনি তখন থেকে এখনো পর্যন্ত বাংলাদেশের বেশ কয়েকটা পত্রিকার এবং টেলিভিশনের জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন এবং করছেন। সেই গল্পটা যদি একটু শুনি, যে মনে হয় সাপ্তাহিক জীবন থেকে প্রথম হ্যাঁ, শুরু সাপ্তাহিক হয়েছিল। জীবন আমার ছড়া কবিতা দিয়ে শুরু, এরপরে লেখালেখি, এরপরে তো অনেক পত্রিকায়, যে দৈনিক বাংলা বাজারে ছিলাম দীর্ঘ সময়, এরপরে ঢাকার আরো অন্যান্য জাতীয় দৈনিকগুলোতে ছিলাম। একদম প্রথম কোনটা ছিল স্যার? প্রথম আমারই ছিল বাংলা বাজার, ছিল বাংলা এটা বাজার, দৈনিক বাংলা বাজার দিয়ে। এইচএসসির পরে? হ্যাঁ, এইচএসসির পরে। আচ্ছা, জেলা প্রতিনিধি হিসেবে? হ্যাঁ, মধ্যে জেলা যুক্ত প্রতিনিধি হিসেবেই। এরপরে আরো বিভিন্ন সাপ্তাহিক পত্রিকা, আর এই সময় এসে তো অনলাইনে, এবং 2004 সালের পরে যখন আপনি ওই নয়া দিগন্ত নতুনভাবে আত্মপ্রকাশ করলো, এবং ওরা অনেক বাজেট নিয়ে এবং নানা পরিকল্পনা নিয়ে শুরু করলো ওই সময়ে, তখন ওইটাতে মানে অনেকের সঙ্গেই মানে প্রতিযোগিতা করে ওই পত্রিকায় মানে আমি যুক্ত হলাম, নিয়োগ পেলাম। ওই তখন থেকে আছি ওইটা, এবং আরটিভিরও আমি একদম শুরু থেকেই আছি, মানে উদ্বোধনের সময় থেকেই মানে এখন পর্যন্ত আছি। শেরপুর জেলা প্রতিনিধি? শেরপুর জেলা প্রতিনিধি আমার 12 সালে প্রমোশন পেয়ে আমি স্টাফ রিপোর্টার হিসেবে ওইখানে আছি বর্তমানে। দারুণ দারুণ। সৃজনশীল কাজের পাশাপাশি এই যে এমন কিছু কাজ করছেন যেটা আসলে আপনার মনের কাছাকাছি কাজ, বা যে ধরনের কাজ করতে আপনি ভালোবাসেন, কেমন লাগে? আমার কাছে ভালোই লাগে। আচ্ছা, মানে মনে হয় যে আমি যদি এই কাজগুলো না করতাম, হয়তো মানে আমি এখন যেভাবে আমি মনে করি যে আমি এখনো অনেক তরুণ আছি, মানে মনের দিক থেকে বা শরীরের দিক থেকেও আমি যে এনার্জিটা পাই, হয়তো এই কাজগুলোর সঙ্গে জড়িত না থাকলে আমি এইভাবে হয়তো ভালো থাকতাম না। আমি শারীরিক যখন মানসিক প্রকৃতির কাছে যাই, আমার কাছে মনে হয় যে মানে খুবই ভালো লাগে, যে মনে হয় যে আমি অনেক অল্প বয়সের হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, আসলে একটি কথাই আছে যে প্রকৃতিকে অনুধাবন করার জন্য যে আসলে সুনীল সাগরের কাছে যেতে হবে বিষয়টা এমন না, একদম সবুজের মধ্যে গিয়ে কিছুক্ষণ বসে থাকলে হঠাৎ করে মনটা ভালো হয়ে যেতে পারে। তো আপনি বরাবরই প্রকৃতি ভালোবেসেছেন এবং প্রকৃতির মধ্যে আপনার একটা অন্যরকম বিচরণ এবং সেই মুহূর্তগুলোকে যে তুলে ধরার ব্যাপারটা, সেটাও দারুণভাবে সামনের দিকে এগিয়েছে। সেই গল্পে একটু ঢুকতে চাই যে বিভিন্ন সময় আপনি ওয়াইল্ড ফটোগ্রাফিগুলো যেগুলো করেছেন বা নেচার ফটোগ্রাফি যেগুলো করেছেন, সেগুলো শুরুটা কিভাবে হলো? যে ছবি তুলতে গেলে মানুষ সাধারণত কি হয় যে মানুষের ছবি তুলবো, পোর্ট্রেট তুলবো, কিন্তু আপনি একটু ভিন্নভাবে ভেবেছেন। এই ভাবনা সূত্রপাত কিভাবে হলো? এটা ভাবনা ওই যে ছোটবেলা থেকে যেহেতু আমি প্রকৃতির সঙ্গে আমার একটা ছিল, প্রকৃতির প্রতি একটা টান ছিল, তা আমার কাছে মনে হয়েছে যে এইগুলোই মানে সাবজেক্ট। মানুষের চেয়ে যেমন শাপলা ফুল, হ্যাঁ, শাপলা ফুলের পাতা, পদ্মের পাতার উপরে যে পানির কাজ, আপনার নতুন পাতা বের হচ্ছে, এটার যে কালার, রং, মানে এই অদ্ভুত সুন্দর। মাসুক আমাকে যে একটা তথ্য দিল যে আপনি একসময় বাঘ এবং হাতির ছবিও তুলতেন। এটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমরা এখানে বলছি খুব মজা করে, কিন্তু সেই যে অনুভূতিটা আপনি ওই মুহূর্তে বনে থেকে ফিল করেছেন, একটু যদি সেই গল্পটা শুনি, কেমন ছিল ওই সময়ে? হলো যে আমাদের তো একটা ফটোগ্রাফিক গ্রুপ আছে আমাদের, তো এটা ফরিদি নোমান ভাই হচ্ছে আমাদের গ্রুপের মানে প্রধান। তো নোমান ভাইরা যখন আয়োজন করে তখন মানে সুন্দরবনে তো বছরে একাধিকবার যাওয়া হয়। তো সুন্দরবনে গেলে তো আসলে বাঘের ছবি তোলার জন্য তো একটা আগ্রহ আকাঙ্ক্ষা থাকেই, কিন্তু বাঘকে আমরা না দেখলেও বাঘ কিন্তু আমাদের ঠিকই দেখে। তো 17 বারের মাথায় যে হয়তো বাঘের সঙ্গে আমাদের দেখা হলো। 17 বার পরে? 17 বার পরে। আচ্ছা। তো ওই টিমে আমরা 7 জন ফটোগ্রাফার ছিলাম। আচ্ছা। এবং 2 জন ছিল তারা নর্মাল পর্যটক, আমাদেরই বন্ধু, গ্রুপের বন্ধু ছিল। তো ওর মধ্যে একজন দ্বিতীয়বারের মাথায় যে দেখলো,
আরেকজন প্রথমবার যে দেখতে পেরেছি। আবার আমাদের যে টিম লিডার ছিল ফরিদ ইনোমান ভাই, ফরিদ ইনোমান ভাই তো শতবারের উপরেও সে সুন্দরবন গিয়েছে, কিন্তু তার ওইভাবে দেখা হয়নি, ওইবারই প্রথম আমাদের তোলা। মানে ওই দিন আমরা কটকায় ছিলাম, তো কটকায় ওই আপনার যখন ভাটার সময় খুব রোলিং হচ্ছিল। স্যার কটকা কি হ্যামক জাতীয় কিছু? না না না, ওইটা হচ্ছে আপনার স্পট সুন্দরবন, একদম সাগরের কাছে, সাগরের মুখে। তো ওই ইয়েতে আপনার মানে এত রোলিং হচ্ছিল যে ওইখানে মানে আমাদের ভেসেল করা যাচ্ছিল না, নোঙর করা যাচ্ছিল না। তো পরে জাহাজকে মানে সরাতে হবে ভেসেলকে, তখন আমরা নৌকায় জামতলা থেকে ফিরছিলাম, জামতলা খাল থেকে। সকালে আমাদের ট্রিপ ছিল জামতলা এবং এই সাপের খালে। তো ওইখানে আমরা কিং কোবরা টোবরা এগুলো উঠিয়েছি, আর অন্যান্য 2 প্রজাতির সাপ, অন্যান্য পাখির ছবি তুলে ফিরছি, কিন্তু খুব কষ্ট হচ্ছিল। এবং আমরা ভেসেলে ওঠার পরে বললো যে এইখানে জাহাজ মানে নোঙর করা যাচ্ছে না, মানে নোঙর সরে যাচ্ছে, হ্যাঁ এত প্রবল স্রোত। তো তখন বললো যে ভিতরে যেতে হবে। তো আসলে ওই দিন কিন্তু আমাদের বিকেলে আবার অফিস পাড়ায় নামার কথা ছিল, যে হরিণের আমরা যে মানে হ্যাঁ হরিণের ফটোগ্রাফি করবে খাল পার হওয়ার, যে দৌড়ে খাল পার হচ্ছে ওই ছবিটা পানির মধ্যে, ওইরকম একটা পরিকল্পনা ছিল। তো যাই হোক, তো আমরা ওই ভিতরের দিকে চলে গেলাম, প্রায় 10-12 কিলোমিটার ভিতরে। ওইটা হলো আমরা হোমরার খাল বলে, আমরা বলি সুন্দরী খাল আর কি। হ্যাঁ, ওই মানে খালের খুবই মানে সুন্দর পরিবেশ, এবং ওইখানে মানে অনেক ভ্যারাইটি পাখি টাকি থেকে শুরু করে মাছরাঙা থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যায় ওইখানে। এবং একটা মানে ফিনফুট একটা পাখি আছে, কালো মুখ প্যারা পাখি বা হাঁস পাখি বলে ওইখানে অনেকেই, এবং ওইটা খুব রেয়ার। সারা বাংলাদেশে পৃথিবীতে 400-র মতো পাখি আছে, তার মধ্যে বাংলাদেশের সুন্দরবনে আছে প্রায় 100-রও বেশি। এবং এটা কিন্তু ইন্ডিয়ার অংশে কিন্তু দেখা যায় না সচরাচর, মানে পাওয়াই যায় না। ওনারাও আসে আমাদের এখানে এই ছবি তোলার জন্য ওই পাখিটার। তো ওইটা আমি 17 সালেই প্রথমবার পেয়েছিলাম। তো যখন ওই হোমরার খেলা আমরা গেলাম, তো তখন বললাম যে হ্যাঁ এইটা খোঁজার জন্য নামতে পারি বিকালে। তো যাই হোক, আমরা 4টার দিকে নামলাম। ওই কয়েকটা খালে পানি কমে যাওয়ার কারণে ঢুকতে পারলাম না। পরে মূল খাল দিয়ে আমরা যাচ্ছিলাম, হঠাৎই বাঘ বাঘ চিৎকার করে উঠলো। তো আমরা তো সবাই নড়ে চড়ে বসলাম ওইখানে, একটু ভয়ও কাজ করলো, এই কোথায় বাঘ, কিন্তু বাঘ দেখছি না। আমরা মাটির দিকে খুঁজতেছি বা পানিতে খুঁজতেছি, কিন্তু পরে দেখি যে আমরা আমাদের নৌকাটা প্রায় মানে কাছাকাছি চলে গেছে ওই বাঘের কাছাকাছি। পরে সবাই দেখে তাড়াতাড়ি ওটা করা হলো, এবং বাঘ কিন্তু তখন মানে মানে সে দাঁড়ায় পড়ছে, যে সে ভাবতেছে যে এরা কি আসলে একসঙ্গে এতগুলো। বাঘ বনে ছিল না পানিতে ছিল? না, ছিল গাছের ডালে, সে বিশ্রাম করতেছিল। হয়তো সে জোয়ারের সময় এসে গাছের উপরে রেস্ট নিচ্ছিল। একদম পরিষ্কার, পাটায় কোনো কাদা নাই, এবং মনে হয় যে শ্যাম্পু টেম্পু দিয়ে গোসল করা গেছে এরকম। তো পরে যাই হোক, আমরা নৌকাটা আমাদের দ্রুত ক্রস করে চলে গেল। পরে আবার পজিশন মতো এসে ওখানে আমরা 1 ঘন্টা 1 মিনিট 48 সেকেন্ডের মতো আমরা ছবি তুলেছি। যখন বনে তো সন্ধ্যা একটু আগেই নামে, তো আমরা পরে বাঘকে রেখেই গাছে রেখে আবার পরে আমাদের ফিরতে হয়েছে। মানে ফাইনালি আপনাদের ভদ্র শিশুর মতো সে মানে অনেকবার করেছে, মানে পরে দেখছে যে আমরা সামনে দিয়ে যাচ্ছি আসছি বা তার সঙ্গে চোখে চোখ রেখে আমরা ছবি তুলছি, সেও আমাদের করছে, দেখছে যে আমরা যখন ডান দিকে যাচ্ছি সে ডানে তাকাচ্ছে, আমরা বাম দিকে যাচ্ছি বামে তাকাচ্ছে, বা এরকম 2-3 বার। সময়টাকে আমি আসলে স্যার মাহেন্দ্র খন বলবো, যে ক্ষণের জন্য 17 বার আপনি অপেক্ষা করেছিলেন। ফাইনালি বাঘের এত কাছ থেকে ছবি তোলার পরে আপনাদের ফুল টিমের সহ আপনার অভিজ্ঞতা বা অভিব্যক্তি কেমন ছিল? ওইটা তো এটা খুবই মানে এটা একটা পরম প্রাপ্তি ছিল, যে এবং বাঘের ছবি যে এই যাবৎকালের মনে হয় যে খুব স্বচ্ছ বাঘের ছবি, এবং একটা ভালো পজিশন, এবং গাছে বসা। এরা কিন্তু সবাই মাটিতে বা পানিতে তুলেছে। আর সুন্দরবনে যারা এই বাঘের ছবি তুলতে যায় তারাও মানে প্রত্যাশা করে না কখনো যে মাটিতে সামনাসামনি দেখা হয়ে গেলে এটা একটা খুব রিস্কি, হ্যাঁ খুবই রিস্কি, হয়তো ছবি তুলতে পারবে না, এরকম অনেকেই তো অজ্ঞান হয়ে যায়। তো এইটা আমরা নৌকায় থেকে তুলেছি, বা সে অনেকেই হচ্ছে সে ইচ্ছা করলে কিন্তু ড্রাইভ দিলে আমাদের নৌকায় এসে পড়তে পারতো। তো এরকম একটা অভিজ্ঞতা হয়েছে, সত্যি চমৎকার একটা অভিজ্ঞতা। এটা ভাগ্যও বলতে হবে, যে ভাগ্য ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে গেলে ভাগ্যটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, গুরুত্বপূর্ণ। স্যার, বন্যপ্রাণীদের ছবি তুলতে আপনার বরাবরই ভালো লাগে, এবং সেটার জন্য আপনি অনেক ধরনের আসলে সমস্যারও সম্মুখীন হয়েছেন। আমরা একটু জানতে চাইবো যে আপনি
হাতির ফটোগ্রাফি যখন করতে গেছেন বা কাছ থেকে যখন হাতির পাল এসেছে বা দেখেছেন, সেই সময় আপনি বিচিত্র কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। হ্যাঁ, এইটা তো মানে অনেকবারই এরকম 2-3 বার আমরা বিপদের মুখে পড়েছি। জি। তো সর্বশেষ একবার আমার এক মানে ইন্ডিয়ার বন্ধু, উনি ছিলেন বাংলাদেশে মানে বিদ্যুৎ ইয়েতে কাজ করতেন ইঞ্জিনিয়ার হিসেবে, প্রকৌশলী, শঙ্কর সিংহদা। তো উনি একবার আমাকে মানে দিনের বেলা কিছু বলে নাই, সে রওনা হয়ে আমাকে ফোন দিয়েছে যে দাদা আমি কিন্তু হাতির ছবি তোলার জন্য শেরপুরের দিকে আসতেছি। তো যাই হোক, সে আসলো, রাতে এসে পৌঁছলো, পরে আমরা ভোরবেলা বের হয়ে গেলাম। তো ওইখানে আমরা একটা পাহাড়ে অবস্থান করলাম, পাহাড়ের ভিতরে, গারো পাহাড়ের দিকে। গারো পাহাড়ে। তো ওই যে জায়গাটা আমরা শুয়েছিলাম, তো আমাদের সঙ্গে এখানে স্থানীয় গাইড ছিল গারো সম্প্রদায়ের, হ্যাঁ, মন্ডল সাংমা। তো উনি ওইখানে আমরা বসলাম, তখন উনি বলতেছিল যে এই পিছন থেকে একটা রাস্তা ছিল, আবার সাইড থেকেও রাস্তা ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এই 2 রাস্তা দিয়ে হাতি আসতে পারে কিনা। তো উনি বললেন না দাদা, আসবে না। তো আমরা ওইখানে অপেক্ষা করতেছি, ঘাসের মধ্যে অনেক সময় একটু রেস্ট করার জন্য শুয়েও পড়তেছি। তো হঠাৎ উপরের পাহাড় থেকে একজন বলল যে দাদা এইদিকে আসেন, এইখান থেকে এই পাহাড়ের চূড়া থেকে এই জায়গা ভালো পাবেন। তো আমরা ওই জায়গাটা চেঞ্জ করে উপরে গেলাম। তো যাওয়ার পরে উপরে গেলাম, আরেকটা পাহাড়ে গেলাম। তো যাওয়ার পর ওইটা সরাসরি মানে আলোর বিপরীতে হয়ে গেল, মানে তখন তো সূর্য পশ্চিম দিকে হেলে পড়ছে, আর আমরা গেলাম পূবের পাহাড়ে, তাহলে এটা আমাদের পুরো ব্যাকলাইট। তো তখন ওই শঙ্করদাকে বললাম যে না, এইখানে তো আমাদের অপেক্ষা ঠিক হবে না, তাহলে চলেন আগের জায়গাতেই যাই। ঠিক আমরা আরেক দিক দিয়ে ঘুরে যখন উঠছিলাম, তো ওটা একদম কাছাকাছি চলে এসেছি। হাতিটাও তখন আমরা যে জায়গায় শুয়েছিলাম আর পিছন দিকেই নেমে আসছে একটা হাতি। তখন ওই ইয়ে থেকে বলতেছে, উপরে থেকে ওরা বলতেছে যে মামা হাতি হাতি, এরকম করে চিল্লাইতেছে। তখন তো দ্রুত সে পাহাড়ে উঠে গেছে, আর আমার পায়ে যেহেতু ছিল ভারী বুট ছিল পরা, তো আমি উঠতে যে ওই মানে পাহাড়ের যে ইট কাঁচারটা যে আছে ওইটা স্লিপ করে আমি পড়ে গেলাম, এবং আমার মনে হলো যে হাতি সুর দিয়ে মানে আমাকে ধরে ফেলছে, এরকম আমার কাছে মনে হচ্ছিল, মানে এত কাছাকাছি ছিলাম। তো যাই হোক, তো শঙ্করদা আমাকে ওইখান থেকে উপরে থেকে বলতেছিল যে মনি ভাই আপনি রোলিং করে উঠে আসেন। তো পরে আমি ঘাসকে খামচে পরে উঠলাম, বুক দিয়ে বেয়ে উঠলাম। পরে দেখলাম যে হাতি সুর দিয়েই করতেছিল, পরে সে চলে গেছে। আর হাতি সাধারণত যে সে কিন্তু খুব মানে মানে খুবই বন্যপ্রাণী হলো, সে কিন্তু খুবই বুদ্ধিজীবী প্রাণী। মানে তাকে যদি কেউ আঘাত না করে এবং সে যদি মনে করে যে না সে আমার ক্ষতির কারণ না, তাহলে কিন্তু সে তাকে অযথাই আক্রমণ করে। স্যার, বন তো আসলে বন্য প্রাণীদের একটা মানে অভয় স্থান, অভয় আশ্রয়। সেই জায়গা থেকে এই যে আপনারা তো ছবি তুলতে যাচ্ছেন সেটা একটা কাজে, কিন্তু অনেক সময় দেখা যায় যে বনভোজনে গিয়ে বা পিকনিকে গিয়ে বা ওই জায়গাগুলোতে যেসব পর্যটকরা যায় তাদেরকে দেখে বন্যপ্রাণীরা বিভিন্নভাবে বিরক্ত হতে পারে, বা বন্যপ্রাণীরা অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের স্বাভাবিক জীবনযাপন যেটা সেটা থেকে একটু ব্যাহতও হয়। এই জায়গাটা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? হ্যাঁ, এইটা তো হচ্ছে মানে বনের ভিতরে যে বনভোজন করা এবং ওইখানে যে আপনার উচ্চ শব্দ নয়েজ, এবং ওইখানের পরিবেশে তো নানা কারণ যে প্লাস্টিক থেকে শুরু করে অনেক বর্জ্য ফেলে, এবং এই যে অতি উচ্চ শব্দের কারণেও কিন্তু বন্যপ্রাণীরা মানে তারা ডিস্টার্ব ফিল করে, যে কারণে ওই এলাকাতে বন্যপ্রাণী থাকে না, কারণ পরিবেশের ভারসাম্য এখানে ঠিক থাকছে না। তো ওই বিষয়গুলোই যে বনকে বনের মতো থাকতে দিতে হবে, এবং এটি নিয়ে কিন্তু আমরা মানে কাজ করছি সব সময়, যে কিভাবে বনকে বনের মতো, এবং বনের যে ন্যাচারাল যে বনটা আছে, যে গজারি বন বা ওই বনের সঙ্গে যে সম্পৃক্ত মানে সৃষ্টিকর্তা যেভাবে বনটাকে সাজিয়েছে, আমি কিন্তু ইচ্ছা করলে সুন্দরবন কিন্তু করতে পারবো না। প্রাকৃতিক নিয়মেই সুন্দর বনের মতোই বেড়ে উঠছে প্রতিনিয়ত, একদিকে ধ্বংস হচ্ছে আরেক দিকে আবার সে হচ্ছে। ঠিক গারো পাহাড়েও যে ওইখানের যে ন্যাচারাল বন, ওইখানে কিন্তু কোনো খরচের দরকার হয় না, গজারি বন সে তার মতো করে সে বেড়ে উঠছে। কিন্তু এখানে যখন আমরা মানে নানা ধরনের প্রকল্প গ্রহণ করছি, তখনই কিন্তু বন ধ্বংস হচ্ছে, বন আর বন থাকছে না। আমরা এই কথাটাই বোঝানোর চেষ্টা করছি সবাইকে, যে বন বনের মতো করে বেড়ে উঠুক। ওইভাবে হলেই তাহলে আমাদের যে ওয়াইল্ড লাইফ যেভাবে আছে, প্রাকৃতিক ভারসাম্য এবং ওয়াইল্ড লাইফের মতো থাকতে পারবে।
দারুণ স্যার, নিঃসন্দেহে। স্যার, এই যে এত ছবি তুলেছেন, নিজের জীবনের রিস্ক নিয়েও ছবি তুলেছেন, আপনার তোলায় সেই সুন্দর ছবিগুলো আমরা এবং দর্শকরা একটু দেখে নিতে চাই। দর্শক চলুন একটু দেখে নেই। বাহ, চমৎকার চমৎকার, তাই না মাসুদ? সত্যি আসলে এক একটা ছবি যে এক একটা গল্প, এই ছবিগুলো দেখেই সেটা বোঝা গেল যে ছবির পিছনে অনেক বড় বড় গল্প আছে। স্যারও যেমনটা আসলে আমাদেরকে গল্প শোনাচ্ছিলেন। আমরা তো মাত্র একটা গল্প শুনেছি, স্যার কিন্তু বলেছে আরো অনেকগুলো গল্প আছে। আমরা শুনবো। স্যার একটু যদি শুনি, একটা গল্প শুনিয়েছেন, মনে হচ্ছে যে এখানে বসে সেই ফিলটা আমরাও পাচ্ছিলাম যে একটা দুর্ধর্ষ হাতির পাল যাচ্ছে, তার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, ছবি তুলছেন। আরো কিছু গল্প আছে বলছিলেন, একটু যদি শুনি। এরকম আরেকবার হলো যে আমি ফরেস্ট বিভাগেরই সহ আমার আরেক সাংবাদিক সহকর্মী সহ অনেক আগে, ওইটা হলো ফিল্মের ক্যামেরা ছিল তখন, এখন তো ডিএসএলআর যেটা, তো ওই সময় গেলাম। তো যাওয়ার পরে আমরা হাতির ছবি তোলার জন্য গিয়েছি। তো আমাদের ডান দিকের একটা পাহাড় থেকে হাতি একটা ডাক দিল, ডাক দেওয়ার পরে সে দ্রুত নামছিল। মানে আমরা এখানে একটা হাতি তার বাচ্চা সহ একটা পাহাড়ি ছড়ার পাশে শুয়েছিল, তো ওইটার ছবি তুলছিলাম। আচ্ছা, তো তখন একটা ডাক দিল ওই দূরের একটা পাহাড় থেকে, এবং সে দ্রুত নেমে আসছিল, মানে সে দেখতে পারছে যে আমরা এখানে যে মানে ছবি তুলতেছি, সে ওইখান থেকে সেটা লক্ষ্য করেছে। আচ্ছা, এবং সে যখন দ্রুত নেমে আসছিল তখন আমরা মানে দৌড়ানো শুরু করলাম। তো দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে এমন হলো যে আমার মানে বুকে ব্যথা হলো এবং শ্বাসকষ্ট বেড়ে গেল। তখন আমি ওই ক্যামেরাটা নিয়ে ওই জায়গায় বসে পড়লাম, এবং আমি কিন্তু পিছন দিকে তাকিয়ে দেখি যে আমার সঙ্গে যারা গিয়েছিল বন বিভাগ সহ আমার যে সাংবাদিক সহকর্মী, তারা কিন্তু কেউ নাই। তখন আমি একা, কারণ আমি ছবি তোলায় এত নিমগ্ন ছিলাম যে আমার পিছনে কে আছে না আছে ওটা আমি খেয়াল করি নাই। তো আমি দৌড়ে দৌড়ে যখন আসলাম তখন আমি এমনিই তো হয়তো আমি মারা পড়বো, যদি আমার দম বন্ধ হয়ে যেত আমি তো মারা যাচ্ছি। হ্যাঁ, তো হাতি মারলো এরকম একটাই, তো আবার তো থামতে হবে। তখন আমি ওইখানে বসে পড়লাম, কিছুক্ষণ রেস্ট করলাম, কিন্তু হাতি এদিকে আর আসলো না। ওই রাস্তাটা ক্রস করে সে ওই যে জায়গায় বসা ছিল হাতি, ওই হাতিগুলোকে নিয়ে পরে অন্য পাহাড়ে চলে গেল। এরকম পুরো বাংলাদেশ ঘুরে ঘুরে আপনি মাছরাঙার ছবি তুলেছেন, এবং এত বৈচিত্র্যময়তা ছিল সেই ছবিতে, এত প্রকারের মাছরাঙা, খুব সম্ভবত 13 প্রকারের মাছরাঙা বাংলাদেশে রয়েছে। 13 প্রকারের মধ্যে 12 প্রকারের ছবি আপনার তোলা হয়েছে। একদম এত কাছে থেকে মাছরাঙা দেখার যে অনুভূতি এবং ঘটনাগুলো একটু শুনি আপনার মুখ থেকেই। আসলে মাছরাঙা তো খুবই একটা সুন্দর পাখি, কিন্তু তো এই হ্যাঁ খুবই কালারফুল, এবং মুভমেন্ট হ্যাঁ এই খুবই সুন্দর সত্যি। তো এইটা হলো যে আমরা তো সুন্দরবনে কয়েক প্রজাতির মাছরাঙা পাওয়া যায়, যেমন লাল মাছরাঙা, রাডি কিংফিশার, তারপরে বেগুনি মানে খয়েরি পাক মাছরাঙা, এরপর আছে নীলকান মাছরাঙা। নীলকান মাছরাঙার এরকম একটা গল্প আছে যে এটা খুবই বিরল, এইটার ছবি পাওয়া খুবই দুষ্কর। তো একবার আমরা ওই সুন্দরবনে গেলাম, তো ওইখানে খালে, ওইটা হলো পক্ষীর খাল বলে, তো ওইখানে যাওয়ার সময় আমরা মাছরাঙা দেখলাম, কিন্তু আমাদের ওই গ্রুপে যে কয়েকজন সদস্য ছিল তারা একটু মানে ডিস্টার্ব করতেছিল, কথা টথা বলতেছিল বেশি, যে কারণে ওই মাছরাঙাটা ভিতরে চলে যাচ্ছিল। তো যাই হোক, আমরা কৌশল করে তাদেরকে জাহাজে নাস্তার জন্য যে চলেন দিয়ে আসি। তো ওই জাহাজে রেখে আসার সময়, ফেরার সময় আমাদের নৌকার মাঝে ছিল গৌস ভাই, সে আমাদেরকে আবার একটা দেখালো যে স্যার দেখেন ওই যে বাঘ একটু আগেই মনে হয় মানে এই খাল পার হয়েছে, ওইটা ওইখানে আমরা দেখলাম যে কাদা যে তার পায়ের সঙ্গে উঠে যে ছোট ছোট যে ড্রপগুলো, ওইগুলো আমরা একদম পেলাম, হয়তো ঘাড় ঘোরালে আমরা বাঘটা দেখতে পেতাম। পরে যাই হোক আমরা ভিতরে ঢুকলাম, এবং ঢুকে আমরা ওই বাইন গাছে আমরা মানে মাছরাঙাটা, নীলকান মাছরাঙা, এবং খুবই স্বচ্ছ,
আচ্ছা। ছবি তুললাম আমরা দুইজন, নুমান ভাই এবং আমি মিলে। একদম কাছে ওই হ্যাঁ থেকে ওইটা মানে হয়তো আসলে তো মানে ভালো ছবির শেষ নেই, একদমই কিন্তু তাই। মনে হয় যে ওই নীলকান যদি আর কখনো নাও পাই তাও আফসোস থাকবে না। আচ্ছা, আপনি আরো 11টি প্রজাতির মাছরাঙার ছবি তুলেছেন, একটু সেগুলো নামগুলো বা একটু এইগুলো হচ্ছে ধারণা আপনার নেই একটা আপনার হলো থেকে। যে আমাদের এই কমন যেটা আমরা সব সময় সারা বাংলাদেশে সব ছোট জায়গায় পাওয়া যায়, সাইজেরটা। ছোট পুচকে মাছরাঙা বা কমন কিংফিশার যেটাকে বলি ওইটা। তারপরে হলো আপনার এই নীলকান মাছরাঙা, ধলাবুক মাছরাঙা, আচ্ছা। খয়েরি পাক মাছরাঙা, তারপরে যে রাডি কিংফিশার যেটা, আচ্ছা। তার পাকড়া মাছরাঙা, মেঘাও মাছরাঙা, আচ্ছা, এরকম। স্যার মাছরাঙার প্রতি আপনার ভালো লাগা ভালোবাসাটা কিভাবে? এইটা তো আসলে বিশেষ কোনো পাখির প্রতি এরকমই নাই, যে আমাদের তো এরকম একটা থাকে যে এক একটা পাখির গ্রুপে কিন্তু কয়েকটা করে প্রজাতি থাকে, বেশ কিছু প্রজাতি থাকে, তা একটা টার্গেট তো থাকে আমাদের, যে যেহেতু এই গ্রুপটা ধরেছি এই গ্রুপের সবগুলো তুলবো। পারি কিনা তুলতে বা তুলবো, এরকম তো টার্গেট থাকেই যে নতুন নতুন স্পেসিস তোলার জন্য। তো কিন্তু এরপরেও বিশেষ যে মাছরাঙার ওই যে বললাম যে তার যে রং, হ্যাঁ পাখির যে অবয়ব আসলেই খুবই সুন্দর। সত্যিই তাই। স্যার, এই যে ফটোগ্রাফি করছেন, নিজের মন তো প্রশান্ত হচ্ছে, একই সাথে সাথে দেখা যাচ্ছে যে কিছু স্বীকৃতিও আপনি পাচ্ছেন। যেমন আপনি বর্ষসেরা পরিবেশ বিষয়ক ফটোগ্রাফার সম্মাননার যে প্রাপ্তিটা, সেটা নিয়ে একটু বলেন আমাদেরকে। হ্যাঁ, এইটা হলো যে আসলে তো আমি মানে ভাবতেও পারি না, আসলে তো আমি ওই মাপের ফটোগ্রাফার বা ওই মাপের কাজ করছি বলে নিজেকে মনে করি না। এটা আসলে আমি ছোটবেলা থেকে যেহেতু প্রকৃতিকে ভালোবাসতাম, প্রকৃতির কাছে যা আমি আমার মনকে ভালো রাখার জন্য বা এই জন্য আমি মনে করি যে এইটা আমার একটা হবি বা নেশা বা শখ যেটা বলেন, যে এই জন্যই আমি যাই। কিন্তু আমি ওই যে এনএসএসবির যে আছে তাদের ফেসবুক গ্রুপ, ওই গ্রুপে আমি ছবি দিতাম, এবং আমি যে পরিবেশ নিয়ে কাজ করি এইগুলো মিজানুর রহমান ভুইয়া স্যার, নটরডেমের স্যার, তাদেরই প্রতিষ্ঠিত। এই সংগঠনটিও অনেক পুরনো, জি। তো তারা আমার কাজগুলোকে অবজারভেশন করেছে। আমি কল্পনাও করিনি যে তারা আমাকে এরকম একটা সম্মাননা ভূষিত করবে। তো এটা আমার খুব ভালো লেগেছে, কারণ হলো যে আসলে তো কাজের স্বীকৃতি সবাই চায়, এবং তো কাজের এটা একটা স্বীকৃতি আসলে দায়বদ্ধতাও বেড়েছে আমার, হ্যাঁ। যে আরো আসলে ভালো আমি কাজ এর চেয়ে আরো করে। ভালো করতে পারি কিনা, এরকম একটা দায়বদ্ধতা। স্যার, আপনি শাইন সংগঠনের সাথেও জড়িত আছেন, আমরা একটু শাইন সংগঠন সম্পর্কে একটু হালকা করে শুনি। হ্যাঁ, এইটা আমরা অনেক দিন যাবতই কাজ করছি, এবং এটা 2014 সালে আমাদের সংগঠনটি মানে নিবন্ধন পায় সরকারের, এবং তখন থেকে আমরা বা এর আগে থেকেই যে আমরা বিভিন্ন পরিবেশ বান্ধব গাছ বা পাখি বান্ধব গাছ যেগুলো, যেমন এরকম গাছ তো অনেক কমে যাচ্ছে, বিদেশি গাছ এসে আমাদের বনে ঢুকছে। তো স্যার কি কি গাছ যদি হ্যাঁ, ওইটা হলো যে যেমন ইউক্যালিপটাস, অ্যাকাশিয়া, মিনজুরি বা মিলজিয়াম যেটাকে বলে। তো ওই গাছগুলো কিন্তু একসময় সামাজিক বনায়নের নাম করে এই বিভিন্ন জায়গায় এইগুলোকে করা হয়েছে, যে ন্যাচারাল বনগুলোকে কেটে। তো এটা অতি সম্প্রতি আমাদের যে বন উপদেষ্টা রয়েছেন উনি কিন্তু একটা গেজেটের মাধ্যমে এটাকে নিষিদ্ধ করেছেন। এটি একটি খুব ভালো উদ্যোগ, এটিকে আমরা স্বাগত জানাই। তো এখন যে এই যে আপনার এই বিগত সময়ে দীর্ঘ সময়ে যে এইগুলো তো মানে ছড়িয়ে পড়েছে অনেক জায়গায়, তো এইগুলোকে আবার করা, নিধন করা, হ্যাঁ নিধন করা, এটাও কিন্তু অনেক সময় লাগবে। তো আমরা চাইবো যে এইটা যাতে, এইটার বিরুদ্ধে আমরাও আন্দোলন করেছি, হ্যাঁ বিভিন্ন জায়গায় অভিযান করেছি, মানুষকে মোটিভেশন করে বোঝানোর চেষ্টা করেছি যে এই গাছগুলো ক্ষতিকর গাছ, অন্য গাছের জন্য ক্ষতি, পরিবেশের জন্য ক্ষতি। তো এই গাছগুলোকে আমরা যাতে না লাগাই বা এগুলো চারা যাতে উৎপাদন না করি, আমাদের অনেক সাড়াও দিয়েছে। এবং আমরা বিভিন্ন সময় পরিবেশ বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান, হ্যাঁ রাস্তার পাশে এই জায়গাগুলোতে আমরা এরকম পরিবেশ বান্ধব আমাদের দেশি প্রজাতির যে গাছগুলো, ফল ডোয়া গাছ, জারুল, হিজল, তমাল, হ্যাঁ তারপর ডুমুর, আচ্ছা। বট, এই জাতীয় গাছগুলো, কারণ এগুলো তো নাই হয়ে গেছে অনেক, বিলুপ্ত শিমুল হয়ে গাছ। যাচ্ছে, হ্যাঁ। তো এই গাছগুলো কিন্তু আমরা মানে চেষ্টা করি আমরা লাগানোর জন্য, এবং আচ্ছা। আমরা এই কাজগুলো করছি। আচ্ছা, স্যার যদি একটু জানতে চাই যে ইউক্যালিপটাস গাছের ক্ষতি কারণগুলো কি কি? ক্ষতির কারণ হচ্ছে কি, এইটা আমরা মানে একদম মানে গবেষণা ছাড়াও যদি আমরা দেখি যে এইটা হলো যে এই গাছ, এক গাছ মানে অনেক, এই গাছের মানে পানি শোষণ করার এটা বেশি। আচ্ছা, আচ্ছা। মানে সে এক গাছ অনেক গাছের পানি একবারে সে খেয়ে ফেলে, এবং এর পাতা বলে আপনাদের পানি নষ্ট হয়ে যায়, পানির রং নষ্ট হয়ে যায়, পানির মানে মানে পচে না সহজে, মাটিতে পড়লে মাটির গুণাগুণ নষ্ট হয়ে যায়। এবং এই গাছে কিন্তু পাখি আপনার বাসাও করে না,
জি। তো এই যে যে জিনিসটা, তো এইটা তো আসলে কিভাবে এইটা ঢুকলো বাংলাদেশে, এইটা আমার মনে হয় ব্যবসা বাণিজ্যিক সুবিধার্থে কেউ হ্যাঁ হতে পারে নিয়ে এটা, আসার কারণে মানে হ্যাঁ মানে এখন নিজেরাই ক্ষতির সম্মুখীন ক্ষতির হচ্ছে। সম্মুখীন। আসলে পরিবেশের জন্য যে বিষয়গুলো ক্ষতিকর সেগুলো থেকে আমাদের একটু দূরে থাকাটাই থাকাই ভালো। শ্রেয়। স্যার, আপনার কাছে জানতে চাইবো যে আপনি লেখালেখিটা নিয়ে আসলে কতদূর পরবর্তীতে কন্টিনিউ করলেন? আচ্ছা, লেখালেখির আগে আমি একটু বলতে চাই আর একটু সংক্ষেপে, জি। যে আমি মানে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার একটা দাবি থাকবে যে যেহেতু আমাদের গারো পাহাড়ে হাতি কিন্তু একটা মানে মানে আমাদের এটা খুবই অ্যাসেট আমাদের জন্য, যে হাতি মানুষের কিন্তু এখন একটা কনফ্লিক্ট আছে। তো এই কনফ্লিক্টটাকে বন বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেভাবে দূর করতে চাচ্ছেন, আমার মনে হয় সেটা সেইভাবে করা সম্ভব না। হাতিকে যাতে আমরা বিরক্ত না করি, এই যে হাজার হাজার মানুষ বিভিন্ন সাউন্ড পলিউশনের মাধ্যমে তাকে আঘাত করা, হ্যাঁ, বা তাকে এই তার মতো করে চলতে না দেওয়া, এই জিনিসগুলো যাতে না হয়, এইটা কিভাবে কমানো যায়, এইটা আমার একটু থাকবে, যে দাবি থাকবে। কনফ্লিক্টটা হচ্ছে যে ওই যে হাতিকে আমরা যখন বিরক্ত করছি, ডিস্টার্ব করছি, তখন তো হাতি তেড়ে আসছে মানুষের দিকে। আবার মানুষের একটা সিন্ডিকেট আছে ওইখানে, যে তারা সুবিধা নেওয়ার জন্য যে হাতির দাঁত বা হাতির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এইগুলো কিন্তু নিয়ে তারা করছে। আবার ওই সময় একটা ঘটনা ঘটার পরে এই সুযোগে যখন এইদিকে ব্যস্ত থাকে, তখন কিছু মানুষ পাহাড়ে যারা এরকম পাহাড়ের ধান্দা করে, তখন ওই সুযোগটা তারা নেওয়ার চেষ্টা করে। তো বিভিন্নভাবে, তো এই জন্যই আমরা চাইবো যে হাতিকে রক্ষার জন্য হাতিকে যাতে ডিস্টার্ব না করা হয়, হাতি যাতে হাতির মতো চলাচল করতে পারে, হাতির অভয়ারণ্য বা হাতির জন্য আপনার খাদ্য তৈরি করা, ওইভাবে বন তো সংকুচিত হয়ে গেছে নানাভাবে বেদখল হয়ে যাওয়ার কারণে। তো এইগুলো করা, যে দখল মুক্ত করা এবং বনায়ন বাড়ানো এবং হাতি বান্ধব বনায়ন বাড়ানো, এবং হাতিকে যাতে ডিস্টার্ব না করা হয়। কারণ হলো যে সরকার কিন্তু হাতি যদি কোনো ফসলের ক্ষতি করে, তো ওই ভর্তুকিটা কিন্তু দেয়, ওই ভর্তুকিটা সরকার দেয়। তাহলে সরকার যেহেতু ভর্তুকি দিচ্ছে, তাহলে হাতি আমার কেন তাড়ানো দরকার? আমার ক্ষেত খেয়ে যাচ্ছে, খাক, ওইটা তো দিবে। আর হাতিকে যদি আমি বিরক্ত না করি, আপনি একটা মানুষকে যদি ঘুমাতে না দেন, গোসল করতে না দেন, তাকে যদি তার পানিটা ঠিক মতো খেতে না দেন, আপনি স্বাভাবিক কার্যক্রমটা যদি না করতে দেন, মানুষ কি করবে? মানুষ কি ঠিক মতো তার জীবন পরিচালনা করতে পারবে? তো হাতি একটা প্রাণী, তার কি স্বাভাবিকভাবে তার চলাফেরা করার আছে? আমরা তো হাতি তো মানুষের ওই জায়গায় আসে নাই, হাতি তো এখন নিজ ভূমে পরবাসী হয়ে গেছে, কারণ ওই বন জঙ্গল তো হাতিরই ছিল। আমরাই কিন্তু বন দখল করে ফেলেছি, ওইখানে আমরা বন দখল করে সবজির আবাদ করছি, হাতি তো চিনছে না যে এটা আসলে রহিমের বা করিমের সবজির ক্ষেত। ও তো ভাবছে যে এটা তো আমারই চলাচলের জায়গা, আমারই খাওয়ার জায়গা। তা কেন মানুষ ওইখানে বিরক্ত করতে যাবে হাতিকে? তা আমরা এইটাকে সরাইতে পারি কিনা। কিন্তু না হলে ওই যে আমরা সোলার ফেন্সিং করব, বায়ো ফেন্সিং করব বা ইত্যাদি ইত্যাদি, এই কর্মসূচি নিয়ে আমার মনে হয় যে আমরা মানে সফল হতে পারবো না। সত্যিকার অর্থে তাই। সত্যি আমরা আসলে বন্য প্রাণীর যে পরিবেশ বান্ধব জীবনযাপন প্রণালী, সেটা যেন কোনোভাবে ব্যাহত না হয়, এবং বাঘের ক্ষেত্রেও বলবো যেন আর কোনো গ্রামের নাম হয় যে বাঘ বিধবা গ্রাম, এরকম চাওয়া আসলে আমাদের সকলেরই। আমরা স্যার একটু শুনতে চাইবো যে আপনার লেখালেখি এখন কি অবস্থায় আছে এবং ভবিষ্যৎ পরিকল্পনাটা কি লেখালেখি নিয়ে? লেখালেখি আসলে তো মানে এই যে মানে আমি তো এমএমসির সঙ্গে জড়িত ছিলাম এবং বিভিন্ন পত্রিকার সঙ্গে, টেলিভিশনের সঙ্গে, মানে একসঙ্গে, মানে আমরা তো ওই যে বলে না যে ওয়ান ম্যান আর্মির মতো, যে মানে মফস্বলে থেকে একজনই আমরা অনেকগুলো কাজের সঙ্গে জড়িত থাকি। তো এর মধ্যেও এমএমসির সঙ্গেও ছিলাম। তো ওই সংবাদ জগতের সঙ্গে জড়িত হয়ে পড়ার কারণে হয়তো লেখালেখিটা ওইভাবে মানে আর কাঠখোট্টা নিউজ করতে যেয়ে তো আসলে তো মানে মন মগজটা ওই রকম হয়ে যায়, তখন লেখালেখিটাতে আসলে একটু মানে ছেদ পড়েছে, যে ওইভাবে লেখালেখিটা হয়ে ওঠেনি। আর মফস্বল থেকে আসলে কত দূর বা এগোনো যায়, অনেক সীমাবদ্ধতা রয়েছে। তারপরে অনেক লেখা বিভিন্ন পত্রপত্রিকায়, সাময়িকীতে ছাপা হয়েছে, কিন্তু এগুলো আসলে মলাট বন্দি করা হয়নি। এই মলাট বন্দির প্রসঙ্গে যদি স্যার বলি, কিছুক্ষণ আগে আপনার বেশ সুন্দর সুন্দর ছবি দেখছিলাম, কখনো কি ইচ্ছে হয়েছে সবগুলো ছবিকে একসঙ্গে মলাট বন্দি করার? এরকম করার ইচ্ছা রয়েছে, যে আমি পাখি নিয়ে আলাদা এবং গাছপালা নিয়ে, ফুল নিয়ে একটা আলাদা করার ইচ্ছা আছে। এবং ওইদিকে আপনার গারো পাহাড় নিয়ে আমার, গারো পাহাড় এবং গারো পাহাড়ে যে সকল
নৃতাত্ত্বিক জনগোষ্ঠীরা বাস করে তাদের নিয়েও কাজ করার বা কাজ চলমান আছে, এইগুলোকে মলাটবন্দি করা যায় কিনা। শুধু ওই আকারে মলাটবন্দি বের করা নয় স্যার, আমরা আশা করব যে প্রত্যেকটি ছবির একটি গল্প থাকবে, আপনি গল্প বন্দিও করবেন। শুভকামনা থাকলো স্যার, ভালো থাকবেন। আপনারাও ভালো থাকবেন।